2010 সালের একটি সংবাদ, বন্দরের 5টি গাড়ি ভাগাভাগি মন্ত্রীর পিএসের দখলে। এটি একটি জাতীয় দৈনিকের খবর ছিল। এই ধরনের ঘটনাগুলো বিচার বা জবাবদিহিতার কোনো নজির দেখা গেছে কিনা? বিগত সময়টাতে দেখেন দীর্ঘ একটা সময় চলে গেছে, সেখানে আমাদের যারা মন্ত্রীরা তো আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কথা। প্রথমত তার ম্যান্ডেটহীন একটা সরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই যে মন্ত্রীরা যারাই গিয়েছেন তারা জনগণের কাছে জবাবদিহি করার কথা, অথচ তারা কী করলো, তারা নিজেদের ভোগ এবং নিজেদের সম্পদ প্রতিপত্তি বাড়ানোর কাজে লিপ্ত ছিলেন এবং সেই লিপ্ত থাকার পেছনে তারা একটা বলয় তৈরি করতো। সেই বলয়ের সিন্ডিকেটের অংশ থাকতো তাদের পিএস এপিএস। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে এই পিএস এপিএসের মাধ্যমে মন্ত্রীরাই দুর্নীতি করতেন, কিন্তু পিএস এপিএসরা তারা সহযোগী থাকতেন এবং তাদের মাধ্যমে এই যে বিভিন্ন, এখানে যেমন আপনি আলোচ্য ক্ষেত্রে বলছেন যে বন্দরের গাড়ি ভাগাভাগি থেকে শুরু করে দেশে যত ধরনের টেন্ডার হতো, মেগা প্রকল্প, সব ক্ষেত্রেই কিন্তু এই যে কোটি কোটি টাকার যে আপনার হচ্ছে যে দুর্নীতি হতো, সেই দুর্নীতি কিন্তু এই চক্র মন্ত্রীর পিএস এপিএসের মাধ্যমে মন্ত্রী তার বলয় এই চক্রটা করতো এবং তার সাথে শাসক গোষ্ঠীর যে রাজনৈতিক দল তার ওতপ্রোতভাবে মিলিত ছিল। এই কারণেই আমাদের বিভিন্ন মেগা প্রকল্প, 1000 কোটি টাকার মেগা প্রকল্পে 200-250 কোটি টাকার কাজ, আর বাকি সব টাকা 3 ভাগের 2 ভাগই বিভিন্ন দুর্নীতিতে চলে যেত। এবং এই কারণে আমাদের যে যত ধরনের মেগা প্রকল্প হয়েছে তার দেখবেন যে গুণগত মান, রাস্তা তৈরি করা হচ্ছে, বছর ঘুরতে না ঘুরতেই সেই রাস্তাটা আবার বেহাল দশা, আবার টেন্ডার, এই যে একটা চক্র, এই চক্রটাই হতো কিন্তু এই যে মন্ত্রী এবং তার বলয়। এবং এই পিএস এপিএস এর ক্ষেত্রে তখন মন্ত্রীর একটা কাজ করেছে আপনি, এবং তাদের একটি রাজনৈতিক বলয় গড়ে ওঠে, পুরোটাই রাজনৈতিক বলয়। এই বলয়টাতে মন্ত্রীরা আবার কি করেছেন, পরবর্তীতে আবার তারা তাদের পরিবারতন্ত্র এস্টাবলিশ করার জন্য অনেক ক্ষেত্রে এপিএস নিজের পরিবারকে দিতেন, হ্যাঁ, যার ফলে এই পুরো চক্র, রাজনীতি, পরিবারতন্ত্র সব মিলেই কিন্তু এই যে একটা জাল তৈরি করা হয়েছিল, সেই জালের মাধ্যমে সারা বাংলাদেশের দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিকরণ করা হয়েছিল। অথচ যারা মন্ত্রী হওয়ার কথা, সংসদ সদস্য হওয়ার কথা, তাদের কিন্তু অঙ্গীকার জনগণের প্রতি, তো এই যে জনগণের প্রতি অঙ্গীকার, সে অঙ্গীকার করে তারা কিন্তু দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য একটা সিস্টেম তৈরি করেছিলেন। এবং আপনার খেয়াল আছে যে প্রতিটি যারা সংসদ সদস্য হতেন তাদের কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে 5 কোটি টাকার মতো নগদ বরাদ্দ হতো, সেগুলোর কোনো ধরনের আপনার হচ্ছে যে সেগুলো জবাবদিহিতা ছিল না। এবং এগুলোকে কীভাবে বাড়ানো যায়, এবং বছরের নির্বাচন কাছাকাছি আসলে তারা কী করতো, এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এলাকা ভিত্তিক প্রকল্প নিত, নিজের এলাকার জন্য অপ্রয়োজনীয় প্রকল্প, যে রাস্তার প্রয়োজন নাই, যে ব্রিজের প্রয়োজন নাই, হ্যাঁ, আমরা অনেক সময় দেখেছি ব্রিজ হয়েছে, আশেপাশে কোনো কানেক্টিং রোড নাই, কিন্তু প্রকল্প হয়েছে। আপনি এডিপি আমরা বলতাম না যে উন্নয়নের বাজেট বাড়ছে প্রতি বছর, হ্যাঁ, এত লক্ষ কোটি টাকা হয়েছে, আগের তুলনায় বাড়ছে, কিন্তু দেশের তো আসলে উন্নয়নের পরিমাপক থাকে আপনি দেশে গভর্নেন্স, রুল অফ ল এবং এই যে দুর্নীতিমুক্ত একটা পরিবেশ, যেখানে আপনি যত টাকা ব্যয় করছেন প্রকৃত পুরো টাকাটাই জনগণের কাজে লাগছে। এখানে দেখা যেত যে জনগণ এখানে মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমার প্রকল্পের মাধ্যমে আমি পকেট ভারী করা, আবার এই টাকাটা আবার দেশে থাকছে না, এই টাকাটা কিন্তু ওই যে বিভিন্ন দেশে পাচার হয়ে যেত, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড। এখনও তো দেখবেন যে সুইজারল্যান্ডে আমাদের যে অনেক অ্যাকাউন্টে, মানে আমরা এত টাকার পরিমাণ কারণ আমরা জানি এখন, কিন্তু এগুলো আমাদেরই জনগণের টাকা। তাহলে এই চক্রটা, এই যে মন্ত্রীর মাধ্যমে যেহেতু এই চক্রটাকে দুদক বলেন, দুর্নীতি দমন কমিশন, কেউ তো কখনো তাদের কোয়েশ্চেন করতে পারেনি। কারণ এত বড় জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা বড় চাওয়া ছিল আমলাতন্ত্রটাকে প্রো পিপল করতে হবে। একটা মানুষ যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, বিগত সময় ফেসিবাদী সরকারের সময়ে যে শুধুমাত্র যে টাকার দুর্নীতি না, বিচারে যে দুর্নীতি হয়েছে, মানুষকে হয়রানি যে দুর্নীতি হয়েছে, তার সাথে পুরোটা, এবং যদি বলেন পুরো যে নির্বাচন ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়া হলো, এটা পুরো কাজটাই তো অধিকাংশ করেছে আমলাতন্ত্র এবং পুলিশ, হ্যাঁ, বাহিনী, তারাই তো মূলত নির্বাচন ধ্বংস করেছে। তাহলে একটা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার পেছনে যে ডিসি ছিলেন, ডিভিশনাল কমিশনার ছিলেন, যে নির্বাচন কমিশনার ছিলেন, তাদের শাস্তি কি জাস্ট চাকরি থেকে অব্যাহতি? এবং এই নির্বাচন ধ্বংস হওয়ার কারণে তো বিগত সময় যত ধরনের গুম খুন হয়েছে, তার তো ডিরেক্ট আপনার হচ্ছে যে ক্রাইমের সাথে সংশ্লিষ্ট ছিল এই নির্বাচনটাকে ধ্বংস করে দেওয়া। তাহলে তাকে আপনি শুধুমাত্র, হ্যাঁ একদমই, তাহলে এটাকে আপনি শুধুমাত্র ওএসডি বা চাকরি থেকে অব্যাহতি দিয়ে আপনি কি প্রমাণ করছেন? তাহলে এই যে একটা পুলিশ, সেও তো একটা অর্ডার পালন করছে, কিন্তু পুলিশের উপরে অর্ডার আসে আমলাতন্ত্র থেকে, এই সিস্টেম থেকে। তাহলে এইভাবে যদি আপনি দেখেন, তাহলে এই আমলাদেরকে যে আমরা স্পর্শ করতে পারলাম না, তাহলে এখন তার আমলারা কি জানলেন, 16 বছরের স্বৈরাচার ফেসিবাদে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত থেকে তাদের কোনো একদম তাদের কোনো কিছু হয় না। তাহলে আরও 16 বছরও যদি তারা করেন, তারপরে 16 বছরও যদি আরেকটা গণঅভ্যুত্থান হয়, তারা বেঁচে যাবেন। এই যে আমরা এটাকে এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করলাম, যারা বুঝেন যে আমাদেরকে স্পর্শ করার মতো বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান নাই,
তাহলে আপনি কিভাবে মানে আশা করেন এই যে মন্ত্রীর এপিএসটা দুর্নীতি করবে না, উপদেষ্টার এপিএসটা তারা দুর্নীতি করছে, তারা করছে, তারা জানে যে আমাদের আগেও কেউ স্পর্শ করতে পারেনি, আমাদেরও করতে পারবো না। কি হলো সর্বোচ্চ শাস্তি কি, এই যে এপিএসকে সরিয়ে দেওয়া হলো। 600 কোটি টাকার দুর্নীতি অভিযোগের পরেও যদি তাকে জেলখানায় না যায়, তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা বলি যে আইনের বাইরে কেউ না, তাহলে অথচ দেখেন আমাদের এই যে পুরো একটা সিস্টেম, এই সিস্টেমে বিগত সময়ে যে নির্বাচনগুলো ডাকাতি হলো, সেই সাবেক রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি, তারা কি দায় মুক্তির ঊর্ধ্বে? তার পদ কি মানুষকে বাঁচাতে পারে? যদি ক্রাইম থাকে, আইদার আপনি বলবেন তিনি তার সাথে কোনো ক্রাইম নেই, অথবা তাকে বিচারিক ট্রায়ালে নিতে হবে। তাহলে এইটাই মানে গণঅভ্যুত্থানে, যেমন বিগত শেখ হাসিনা, তিনি তো রানিং মিনিস্টার ছিলেন, তাকে তো প্রশ্ন করা গেলে তাহলে অন্য যারা রানিং আছেন তাদেরকে প্রশ্ন করা যাবে না কেন? তাহলে এইটার জন্য তো গণঅভ্যুত্থান হয়েছে। ইভেন একটা প্রতিটা মানুষই কিন্তু সমান অধিকার নিয়ে জন্ম নেয়, এবং আপনি যদি পদে যান, পদে গেলে আপনার দায়িত্ব আরও বেশি। সাধারণ মানুষের চেয়ে একজন প্রাইম মিনিস্টার, একজন রাষ্ট্রপতি, তার দায়িত্ব বেশি। তার দায়িত্ব থেকে যদি দায়িত্ব অবহেলার কারণে যদি আমাদের ভোট ডাকাতিগুলো হয়, তাকে প্রশ্ন করা যাবে না শুধুমাত্র পদে আছেন বলে। এটা তো গণঅভ্যুত্থান না। মানে গণঅভ্যুত্থানে সবার আগেই প্রশ্ন করা উচিত ছিল, হ্যাঁ হতে পারে তিনি ট্রায়ালের পরে তিনি দায়মুক্ত হতে পারেন, কিন্তু ট্রায়ালের আগে আপনি দেখি জাস্ট পদের কারণে আপনি হ্যাঁ অবশ্যই মুখোমুখি হতে হবে। এটা হচ্ছে যে মানে পৃথিবীর কোনো সুশাসনে এটা বলা যাবে না যে পদকে ভবিষ্যৎটাও নিয়ে আপনি ততটা আশাবাদী না। আমি ভবিষ্যৎটা এই মুহূর্তে আশাবাদী না, কারণ আপনি শুধু আমার না, আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু আমাদের সাথে একজন তরুণ যোদ্ধা যিনি রাজপথে লড়েছেন, তিনি ছিলেন রওনক জাহান। রওনক জাহানের মুখ